Hello, my good learners. This is Neha De, and আজকে আমি করাবো paper 4 that is international paper 3 that is international business. Okay, so first of all আমাদের জানতে হবে international business এর কনসেপ্টটা। international business আসলে কি? সিম্পল নাম থেকেই বোঝা যাচ্ছে। দেখো, আমাদের দেশে হতেই পারে এমন জিনিস কয়েকটা যা আমাদের দেশে নেই, সেটা আমাদের অন্য দেশ থেকে নিতে হবে। আবার অনেক দেশে এমন কোনো জিনিস নেই যেটা তারা আমাদের দেশ থেকে নেবে। সেটা গুডস হতে পারে, সেটা সার্ভিসেস হতে পারে, সেটা টেকনোলজি হতে পারে, আর ক্যাপিটালও হতে পারে। ক্যাপিটাল মানে ইনভেস্টমেন্ট। যখন আমরা আমাদের অনেক বেশি টাকা হয়ে যাবে আর আমাদের দেশের কোথাও ইনভেস্ট না করে আমরা যদি ভাবি যে বিদেশের কোনো কোম্পানিতে বা কোথাও ইনভেস্ট করব, দেন ওটা ইন্টারন্যাশনাল বিজনেস হবে। তো সেইভাবেই ইন্টারন্যাশনাল বিজনেস মানে হলো এক দেশ থেকে অন্য দেশে বিজনেস করা, সিম্পল ওয়েতে। ঠিক আছে, এবার এক দেশ থেকে অন্য দেশে এক্সচেঞ্জ করা। কি এক্সচেঞ্জ করা? গুডস এক্সচেঞ্জ করা হতে পারে, সার্ভিস এক্সচেঞ্জ করা হতে পারে, টেকনোলজি হতে পারে, বা ক্যাপিটাল হতে পারে। অবভিয়াসলি টাকার পরিবর্তে এক্সচেঞ্জ মানে কি ওরকম না যে পণ্য দিয়ে পণ্য নাও, না। কিন্তু মার্কেট ডিমান্ড অনুযায়ী, গ্লোবাল মার্কেট ডিমান্ড পূরণ করার চেষ্টায় ইন্টারন্যাশনাল বিজনেস গড়ে ওঠে। গ্লোবাল ডিমান্ড পূরণ করা মানে, গ্লোবাল মার্কেট ডিমান্ড পূরণ করা মানে, মানে এমন কোনো ডিমান্ড যেটা আমাদের দেশে পূরণ হওয়া সম্ভব না, যেটা অন্য দেশ থেকে আমরা সেই ডিমান্ডটা আমাদের পূরণ করতে পারবো, সেটা আমরা অন্য দেশ থেকে অর্ডার দেব। তো সেরকম ভাবেই বিজনেস চলে। আর এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস, মানে এক কথায় দেশের বাইরে বিজনেস। ঠিক আছে, এবারে আমরা পড়বো সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্টারন্যাশনাল বিজনেস। ফার্স্ট হচ্ছে ক্রস বর্ডার ট্রানজাকশন। অবভিয়াসলি বৈশিষ্ট্যর মধ্যে যদি ইন্টারন্যাশনাল বিজনেসের বৈশিষ্ট্য বলা হয়, তাহলে ক্রস বর্ডার ট্রানজাকশন, এক দেশ থেকে অন্য দেশে বর্ডারের বাইরে ট্রানজাকশন হচ্ছে। টাকা পয়সা তো দিতেই হচ্ছে, মানে জিনিস কিনলে টাকা দেবে, তো টাকা পয়সার ট্রানজাকশন হচ্ছে হচ্ছে ওকে। নেক্সট হচ্ছে মাল্টিপল কারেন্সিস। আমাদের দেশে যেমন টাকা চলে রুপিস, ঠিক আছে, কোনো কোনো দেশে ডলার, কোনো কোনো দেশে ইউরো, এরকম ভাবে তো বিভিন্ন কারেন্সি, সেগুলোকে ম্যানেজ করে আম, সেগুলোর রেট বুঝতে হয়, এক্সচেঞ্জ রেট বুঝে ম্যানেজ করে বিজনেস করতে হয়। আচ্ছা, কালচার ডাইভার্সিটি। বিভিন্ন দেশের বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন বিভিন্ন ট্রেডিশন, বিভিন্ন কাস্টমারের বিহেভিয়ার আলাদা আলাদা। তো এক একটা দেশের কাস্টমার এক এক রকম। তো সেই রকম বুঝে, সমস্তটা বুঝে বিজনেসকে সেই রকম করতে হয়। মানে তুমি যেই দেশে নিজের পণ্য বিক্রি করবে বা বিজনেস করবে, সেই দেশের কালচার কেমন, কালচার ডাইভার্সিটিটা সেই দেশে কেমন, সেটা জেনে তবেই তোমার বিজনেস করা উচিত। তবেই তুমি বিজনেস করবে। কারণ তা না হলে তো তোমার পণ্য সেখানে বিক্রি হবে না, না। যদি এমন কিছু প্রোডাক্ট তুমি বিক্রি করো যেটা এমন একটা দেশে, যেখানে কিনা সেই দেশের লোক ওই প্রোডাক্ট নিতে ইন্টারেস্টেডই নয়, বা ওই প্রোডাক্টটাকে খারাপ কিছু মনে করে, তাহলে সেই দেশে কি তোমার বিজনেস চলবে? নো। তো কোন দেশে কোন কাস্টমাররা কিরকম কি মনে করবে সেটা বুঝেই, সেই কালচারাল ডাইভার্সিটিটা বুঝেই বিজনেস করা উচিত। নেক্সট পয়েন্ট হচ্ছে লিগাল অ্যান্ড পলিটিক্যাল ডিফারেন্সেস। এক একটা দেশের আইন কানুন আলাদা, তো সেরকম ভাবে বিজনেস করা উচিত যাতে সমস্ত কিছু মাথায় রেখে, এক এক দেশের আইন কানুন মাথায় রেখে, রাজনীতি মাথায় রেখে, রাইট। আর লাস্ট হচ্ছে গ্লোবাল কম্পিটিশন। ইন্টারন্যাশনাল বিজনেসের আরেকটা ফিচার্স, লাস্ট ফিচার্স হচ্ছে গ্লোবাল কম্পিটিশন। মানে এটা ধরে নাও তুমি ক্লাসে টপার, বাট যখন মাধ্যমিকে বোর্ডে এক্সাম দেবে তখন তোমার থেকে আরো বড় বড় হনু বসে আছে। তো সেরকম ভাবেই তো একটা বিজনেস যখন নিজের দেশে ভালো চলছে, তার মানে এই নয় গ্লোবাল মার্কেটেও সে ভালো চলবে। তো সেখানে একটা কম্পিটিশন দেখা যাবে লোকালের সাথে, প্লাস গ্লোবালের সাথেও তোমায় কম্পিট করতে হবে ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে, রাইট। তো এটাই হচ্ছে ব্যাপার। এই কয়েকটাই ইন্টারন্যাশনাল বিজনেসের বৈশিষ্ট্য এখন আমরা পড়লাম। নেক্সট। আচ্ছা, তো ইন্টারন্যাশনাল বিজনেস, বিজনেস ইন্টারন্যাশনালি করতে হলে বিভিন্ন দেশের সাথে কানেক্ট থাকতে হবে, আর বিভিন্ন দেশের জিনিসপত্র ইউজ হবে, হতেই পারে, রাইট। তো সেই ক্ষেত্রে কিছু কম্পোজিশন আছে ইন্টারন্যাশনাল বিজনেসে। যেমন প্রথম হচ্ছে ট্রেড। ট্রেড মানে এক দেশ থেকে অন্য দেশে ইম্পোর্ট এক্সপোর্ট করা। ইম্পোর্ট মানে কোনো জিনিস এক দেশ অন্য দেশ থেকে কেনা, আর এক্সপোর্ট মানে নিজের দেশ থেকে
থেকে অন্য দেশে কোনো জিনিস বিক্রি করো, রাইট? এটা জানি। নেক্সট হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই। এফডিআই কি? যখন কোনো ফরেন কান্ট্রি অন্য কোনো যখন একটা কান্ট্রি অন্য কোনো ফরেন কান্ট্রিতে গিয়ে বিজনেস করে তখন সেটাই হচ্ছে এফডিআই। মানে ধরো টয়োটো টয়োটো যদি ইন্ডিয়াতে এসে কার কোম্পানি খোলে, ওটা তো একটা বিদেশি কোম্পানি, ওটা যদি ইন্ডিয়াতে এসে একটা কার কোম্পানি খোলে তাহলে ও আমাদের দেশে এসে বিজনেস করছে, দেন এটা কি হয়ে যাচ্ছে? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। অর্থাৎ ও এক অন্য দেশের লোক আমার দেশে এসে বিজনেস করছে বা আমার দেশ অন্য দেশে গিয়ে বিজনেস করছে, এইটা। লাইসেন্সিং এন্ড ফ্রাঞ্চাইজিং, এটা কি? যখন কোনো ফরেন ফার্ম অ্যালাউ করে নিজের ব্র্যান্ড অন্য কোনো ফরেন কোম্পানিকে ইউজ করার জন্য। মানে ধরো একটা কোম্পানি যেটা আমাদের দেশে, এবারে সেই কোম্পানিটা যদি অন্য কোনো দেশের অন্য কোনো কোম্পানিকে বলে যে আমার ব্র্যান্ড তুমি ইউজ করতে পারো, যেমন ধরো পিৎজা হাট, ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি, পিৎজা হাট ভাবো এটা বিদেশের কোম্পানি, এবারে সে যদি বাংলাদেশে একটা কোম্পানিকে বললো তুমি আমার নাম ইউজ করে আমার ব্র্যান্ড ইউজ করে একটা আউটলেট খোলো, আমি পারমিশন দিলাম, এটা হচ্ছে লাইসেন্সিং এন্ড ফ্রাঞ্চাইজিং। ওকে, আচ্ছা। জয়েন্ট ভেঞ্চার্স এন্ড অ্যালায়েন্সেস, এটা কি? যখন একটা ন্যাশনাল কোম্পানি আর একটা ইন্টারন্যাশনাল কোম্পানি মিলে বিজনেস করে, এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার্স এন্ড অ্যালায়েন্সেস। মানে আমার একটা ন্যাশনাল কোম্পানি, একটা লোকাল কোম্পানি আমাদের দেশে, আর একটা অন্য ইন্টারন্যাশনাল কোম্পানি যেটা পুরো দেশে ছড়িয়ে আছে, এমন একটা কোম্পানি, দুজন মিলে যখন বিজনেস করছে দেন ওটা জয়েন্ট ভেঞ্চার্স। গ্লোবাল সাপ্লাই চেইন, এখানে কি হচ্ছে? এখানে মাল্টিপল কান্ট্রিজ এর মধ্যে প্রোডাকশন অ্যান্ড লজিস্টিক ম্যানেজ হচ্ছে। ওকে, মানে এক দেশ থেকে অন্য দেশে প্রোডাকশন এক্সচেঞ্জ হচ্ছে। ওকে, প্রোডাক্ট সাপ্লাই হচ্ছে, বুঝে গেল? তাহলে এই কয়েকটা অ্যাক্টিভিটিস যেটা কিনা ইকোনমিক, পলিটিক্যাল, লিগ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস গুলোকে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে হেল্প করে, ইনফ্লুয়েন্স করে। ওকে, সো ইন্টারন্যাশনাল বিজনেস কিন্তু এই সমস্ত ফ্যাক্টরস গুলোকে চারিদিকে ছড়িয়ে দেয় একদম ভালোভাবে। আচ্ছা, নেক্সট পেজ। এবার এই ইন্টারন্যাশনাল বিজনেসের ইম্পর্টেন্সটা কোথায়, গুরুত্বটা কোথায়, কোথায় কাজে লাগছে? প্রথমত হচ্ছে ইকোনমিক গ্রোথ। এই ইন্টারন্যাশনাল বিজনেসের ফলে ইকোনমিক্যালি সমস্ত দেশ গ্রোথ করছে। লাইক আমাদের দেশের জিনিসপত্র আমরা বিভিন্ন দেশে যখন এক্সপোর্ট করছি, সেখান থেকে আমরা প্রফিট কামাচ্ছি, আলটিমেটলি আমাদের দেশের লাভ, আমাদের ইকোনমিক গ্রোথ হচ্ছে। প্লাস ফরেন ফরেনার্সরা যখন আমাদের কোনো কোম্পানিতে ইনভেস্ট করছে, দেন ফরেন ইনভেস্টমেন্টের ফলেও আমাদের কোম্পানিতে কিন্তু গ্রোথ হচ্ছে। ঠিক আছে, আর কি? অ্যাক্সেস টু গ্লোবাল মার্কেটস, এই ইন্টারন্যাশনাল বিজনেসের ফলে আমরা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো মার্কেটে পৌঁছে যেতে পারছি আমরা কাস্টমাররা, রাইট? তো কাস্টমাররা যেহেতু যে কোনো মার্কেটে পৌঁছে যাচ্ছে, ফলে সেল ইনক্রিজ হচ্ছে। সেল ইনক্রিজ হলে আলটিমেটলি কি দেশেরই লাভ, যে কোনো দেশেরই। মানে অন্য দেশেও তো, অন্য দেশের ফরেনার্সরাও তো সেরকম ভাবে আমাদের দেশের মার্কেটে পৌঁছাচ্ছে, আমাদের গ্লোবাল মার্কেট তাদের কাছে, আমাদের মার্কেটটাও গ্লোবাল মার্কেট। তো আমাদের দেশ থেকে যখন তারা কোনো জিনিস পারচেস করছে, সেখানে আমাদের দেশে প্রফিট হচ্ছে, আলটিমেটলি ইকোনমিক গ্রোথ হচ্ছে, সেলস বাড়ছে বলে, রাইট? আর কি? টেকনোলজি অ্যান্ড স্কিল ট্রান্সফার। দেখো ইন্টারন্যাশনাল বিজনেসের ফলে অনেক সময় ইনোভেশনস অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার হয়। কোনো নতুন জিনিস আমরা অন্য দেশ থেকে শিখি বা আমাদের থেকে কোনো নতুন জিনিস অন্য কোনো দেশ শেখে। এর ফলে আমাদের যারা লোকাল ওয়ার্কার্সরা তারা বিভিন্ন রকম নতুন নতুন জিনিস, মডার্ন টেকনোলজি শিখতে পারে, শেখার সুযোগ পায়, রাইট? নেক্সট হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন। যেহেতু এই সমস্ত ইন্টারন্যাশনাল বিজনেসের ফলে বিজনেসটা যেহেতু অনেক দূর দূর ছড়িয়ে যাচ্ছে, ফলে এমপ্লয়মেন্ট কিংবা অন্য কোনো বিদেশের বিজনেস যখন আমাদের দেশে বিজনেস করছে, লোক দরকার হচ্ছে, তখন আমাদের দেশের আহ লোকেরাও কাজ পাচ্ছে, কর্মী নিয়োগ সম্ভব হচ্ছে, বেকারত্ব কম হচ্ছে, রাইট? জব ক্রিয়েট হচ্ছে, অনেক জব তৈরি হচ্ছে, ফলে বেকারত্ব কম হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে ইমপ্রুভ রিলেশনস বিটুইন নেশনস। যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেসের ফলে এক দেশ আর এক দেশের মধ্যে রিলেশন
ভালো হচ্ছে, রাইট? রাইট, এক একটা দেশের সাথে এক একটা দেশের রিলেশন তৈরি হচ্ছে, রিলেশন ভালো হচ্ছে বিভিন্ন দেশের সাথে, রাইট? চলো, এই হচ্ছে ইম্পর্টেন্স। নেক্সট, why do firms go global? একটা বিজনেস কেন গ্লোবালি ছড়িয়ে যেতে চায়? কোন ফার্ম কেন গ্লোবালি বিজনেস করতে চায়? ফার্স্ট অফ অল, টু সিক গ্রোথ থ্রু মার্কেট ডাইভার্সিফিকেশন। তো এই পয়েন্টটার মানে কি? ধরো একটা ছেলে বিজনেস করছে, আমাদের দেশের ছেলে, ঠিক আছে, ইন্ডিয়া, তো ইন্ডিয়াতে বিজনেস করছে, সেখানে তার অনেক কম্পিটিটরস, দেন সে দেখলো কাস্টমার্স অনেক কম, কম্পিটিটরস অনেক বেশি, কাস্টমার এদিকে অনেক কম, প্রফিট কেমন হবে? খুব বেশি হচ্ছে না। ওকে ফাইন, তবে হ্যাঁ, একটা মিনিমাম লিমিট অব্দি তো প্রফিট দরকারই, না হলে ইন্টারন্যাশনালি কোনো বিজনেস ইন্টারন্যাশনালি যেতেই পারে না, গ্রোথ করতেই পারে না, ঠিক আছে? তো এবারে যখন সে দেখলো এখানে আমি সব যা কাস্টমার এখান থেকে নেওয়ার আমি নিয়ে নিয়েছি, এরপরে এখান থেকে আর বেশি কাস্টমার্স নেওয়ার নেই বা আমি নিতে পারবো না, কেননা এখানে অনেক বেশি কম্পিটিটরস আছে, তাই আমি বাইরের দেশে কাস্টমার খোঁজার চেষ্টা করব। ঠিক আছে, বাইরের দেশে কিভাবে কাস্টমার খুঁজে আমি সেখানে গ্রোথ করতে পারবো সেটা দেখবো, নিজের দেশেও থাকবে বাইরের দেশেও নতুন কাস্টমার খোঁজার চেষ্টা করব। দ্যাট ইজ দ্য পয়েন্ট, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হচ্ছে টু আর্ন হায়ার প্রফিট। অবভিয়াসলি আমি নিজের দেশে যতটা না প্রফিট করব, বাইরের দেশে বিজনেস আরো বিজনেসটা যখন আমি এক্সপান্ড করব, বাইরের দেশেও করব, তখন সেখান থেকেও অনেক প্রফিট পাবো, আমার প্রফিটটা বেশি বেশি হবে। টু গেইন নিউ আইডিয়াস অ্যান্ড নলেজ, যখন আমি বাইরের দেশে বিজনেস করব বা বাইরের দেশের সাথে আমার কানেকশন হবে, তখন নিউ আইডিয়া নিউ নলেজ আমার মধ্যে ডেভেলপ হবে, রাইট? তো আমি একটা বিজনেসম্যান, ওকে, আমি বিজনেস করছি, তো আমি যত বেশি আমার বিজনেসটায় আমার থেমে থাকলে হবে না, বিজনেসে সবসময় দরকার ইনোভেশন। যদি কোনো বিজনেস মনে করে আমি এইভাবেই চলবো আর এইভাবে আমার অনেক প্রফিট হচ্ছে, এর বেশি প্রফিট তো আমার দরকারও নেই, এনাফ, তার বিজনেস বন্ধ হয়ে যাবে, কারণ প্রযুক্তি দিন বা দিন বদলাতে থাকে। এবারে আমরা যদি দিনের সাথে প্রযুক্তির সাথে নিজেদের বিজনেসকে বদলাতে না পারি, ইনোভেশন না করতে পারি, আমাদের বিজনেস থেমে যাবে। সুতরাং নতুন আইডিয়া নতুন নলেজ পাওয়ার জন্য কোনো বিজনেস যদি গ্লোবালি এক্সপ্যান্ড করে, দ্যাট ইজ দ্য প্লাস পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে টু অবটেইন চিপার ইনপুটস এন্ড প্রোডাকশন এফিসিয়েন্সি। এবারে যেই ছেলেটা এখানে বিজনেস করছে, সে একটা ম্যানুফ্যাকচারিং বিজনেস করছে, ওকে ফাইন, একটা বিজনেস করছে, এবারে সেই প্রোডাকশনটা মানে যে বিজনেসটা যে প্রোডাক্টের বিজনেস সে করছে, সেই প্রোডাক্টটা বানাতে, এইখানে বানাতে যা খরচ হচ্ছে, অন্য দেশে গিয়ে যদি সেই প্রোডাক্টটা সে বানায়, সেখানে তার হাফ খরচ হচ্ছে, বুঝতে পারছো? তাহলে সে কি এই দেশে প্রোডাক্টটা বানাবে না অন্য কোনো দেশে গিয়েই বানাবে? তাই সে তার প্রোডাকশন পুরো ফ্যাক্টরিটা অন্য দেশে শিফট করে নিল, যে দেশে প্রোডাকশন লেবার চার্জ কম, ল্যান্ড চার্জ কম, র মেটেরিয়াল কম, পুরো প্রোডাকশন কস্টটা তার হাফ, সে ওই দেশে বানালো, বানিয়ে এই দেশে আবার নিয়ে আসলো, নিয়ে এসে এই দেশেও বিক্রি করলো, ওই দেশেও বিক্রি করলো, সব জায়গায় বিক্রি করলো। তাহলে তার প্রফিটটা তাহলে সে কোথায় যাবে, বুঝতে পারছো? এখানে যদি সে কোনো কিছু বানাতো, সেই প্রোডাক্টটা যদি সে এখানে বানাতো, তাহলে তার খরচ পড়তো 10 টাকা, বাইরের দেশে প্রোডাক্টটা বানাতে তার খরচ পড়েছে 5 টাকা, সে প্রোডাক্টটা বিক্রি করবে 15 টাকায়, 5 টাকা তার প্রফিট হবে যদি সে এই দেশে বানাতো, আর যেহেতু সে বাইরের দেশে বানিয়েছে, তাই তার 10 টাকা প্রফিট হচ্ছে, 5 টাকার মধ্যেই সে বানানো কমপ্লিট হয়ে গেছে, তাই 15 টাকা বিক্রি করলে 10 টাকা তার প্রফিট ইজিলি হয়ে যাচ্ছে। বোঝা গেল পয়েন্টটা? না বোঝা গেলে রিভাইন্ড করো, ভালো করে মন দিয়ে আবার শোনো, ইউ উইল গেট ইট, ওকে? নেক্সট পেজ। ফার্ম কেন গ্লোবালি বিজনেস করতে যায় তার আরো কয়েকটা পয়েন্ট আছে, সেগুলোও আমরা ওয়ান বাই ওয়ান ভালো করে বুঝে নেব। দেন আমরা আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে টু অ্যাচিভ ইকোনমিস অফ স্কেল। দেখো, যখন কোনো বিজনেস গ্লোবালি বিজনেস করছে, ঠিক আছে, নিজের বিজনেসটা যখন এক্সপ্যান্ড করছে, ছড়িয়ে দিচ্ছে চারিদিকে, তখন তার প্রোডাকশন বেশি হচ্ছে, সেলস ভলিউম বাড়ছে, মানে অনেক বেশি সে তৈরি করছে জিনিস আর অনেক বেশি সে বিক্রিও করছে, ফলে তার প্রফিট অনেক বেশি বাড়ছে, এফিসিয়েন্সি অনেক বেশি এনহান্স হচ্ছে, রাইট? নেক্সট পয়েন্ট হচ্ছে টু কম্পিট এফেক্টিভলি।
আমি নিজের দেশে দাঁড়িয়ে যত না অন্য দেশের লোকের সাথে কম্পিটিশন করতে পারবো, তার নিজের দেশে ঢুকে বেশি কম্পিটিশন করতে পারবো। সুতরাং আমি যখন অন্য দেশে গিয়ে আমার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছি, অন্য দেশে গিয়ে আমার বিজনেসটাকে করছি, তখন ওই দেশের যারা কম্পিটিটর তাদের সাথেও ডিরেক্টলি আমি কম্পিটিশন করছি। ফলে আমার এফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে, আমার পাওয়ার, আমার স্ট্রেংথ অনেক বেশি বেড়ে যাচ্ছে। টু বিল্ড, নেক্সট পয়েন্ট হচ্ছে টু বিল্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস। এই যে অন্য দেশের সাথে আমি যখন বিজনেস করছি, কোথাও না কোথাও আমার পার্টনারশিপ হতে হচ্ছে, বা জয়েন্ট ভেঞ্চার্স বা এটসেট্রা এটসেট্রা করার ফলে আমার ফরেন ফার্মের সাথে একটা ওপেন অ্যাক্সেস তৈরি হচ্ছে নতুন মার্কেটে নিজের বিজনেসটাকে ঢোকানো। ঠিক আছে, নতুন টেকনোলজিতে নিজের বিজনেসটাকে রান করার একটা আমার অপরচুনিটি তৈরি হচ্ছে আমার সামনে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে টু রিডিউস রিস্ক। এবারে ধরো একটা ছেলে যে কিনা বিজনেস করছে ইন্ডিয়াতেও, অস্ট্রেলিয়াতেও, নিউজিল্যান্ডেও, তার বিজনেসটা ধরো কোথাও একটা, কোনো এই তিনটে দেশের মধ্যে কোনো একটা দেশে, ধরো আমাদের ইন্ডিয়াতেই কিছু একটা এমন কিছু অর্থনৈতিক দিক বা এমন একটা কিছু সমস্যা তৈরি হলো যে যে কোনো বিজনেস ভালো করে চলছে না, মানে বা তার বিজনেসটা ভালো করে এই দেশে চলছে না। তার কাছে বাকি দুটো দেশ তো বেঁচে আছে, সে সেখানে তো তার বিজনেসটা চলছে, সুতরাং সেখান থেকে তার প্রফিটটা চলতে থাকবে। একটা দেশ বন্ধ হলেও বাকি দুটো দরজা তার জন্য খোলা থাকবে। সুতরাং এটা তার জন্য, যখন সে ইন্টারন্যাশনালি বিজনেস করছে তখন তার পক্ষে রিস্কটা অনেকটা কমে আসছে। বোঝা গেল? তো শর্টলি যদি আমি বলতে চাই, তাহলে একটা কোম্পানি গ্লোবালি রান করতে চায়, তার কারণ হলো সে ফার্স্ট ফার্স্ট গ্রো করতে চায়, সে অনেক বেশি প্রফিট আর্ন করতে চায়, সে নতুন নতুন আইডিয়া গেইন করতে চায়, তার কস্ট রিডিউস করাতে চায়, তার এফিসিয়েন্সি বাড়াতে চায়, পার্টনারশিপ তৈরি করতে চায়, আর রিস্ক রিডিউস করতে চায়। এই কয়েকটা, এই শর্ট এই লাইনটা মনে রাখলেই তোমরা সবকটা পয়েন্ট নিজের মতো বানিয়ে লিখে নিতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট। এরপরে হচ্ছে রিস্ক ইন ইন্টারন্যাশনাল বিজনেস। আমি যেরকম বলে থাকি, বিভিন্ন জিনিসেরই সুবিধা অসুবিধা দুটোই থাকে, সেই মতো ইন্টারন্যাশনাল বিজনেসেরও কিছু অসুবিধা আছে। ওকে, সরি। তো চারটে পয়েন্ট আমরা জেনে নেব কুইকলি। ফার্স্ট অফ অল হচ্ছে ক্রস কালচার রিস্ক। ক্রস কালচারাল রিস্ক, দেখো তোমরা পয়েন্টের নাম থেকেই বুঝতে পারছো যে আমরা যখন ইন্টারন্যাশনালি বিজনেস করব, বিভিন্ন দেশের কালচার আলাদা, বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ আলাদা, ভ্যালুস আলাদা, কাস্টমস আলাদা, লাইফস্টাইল আলাদা। তাই যে দেশের যেমন আহ, আর কি কমিউনিকেশন স্টাইল বা যেরকম যা কিছু, সেই সমস্ত কিছু বুঝেই সেখানে বিজনেস করতে হয়, আদারওয়াইজ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ফলে তোমার বিজনেস এখানে ফল করে যেতে পারে। যেমন জাপানে ওই বো করে কাউকে সরি, থ্যাংক ইউ এটসেট্রা বলতে হয়, কিন্তু আমাদের দেশে মুখে বললেই চলে। কিন্তু জাপানে ওটাই কালচার, যে বো করে বলতে হয়, মানে একটু নিচে, মাথা নিচে নামিয়ে ওইভাবে বলতে হয়। ঠিক আছে, তো যেখানে যেমন কালচার সেই মতো কিন্তু সেখানে বিজনেস করতে হবে। সেখানে গিয়ে যদি তুমি সেইভাবে কথা না বলো বা সেখানে কালচার একটুখানি বুঝে না যাও, তাহলে সেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হওয়ার চান্স আছে। আচ্ছা, কান্ট্রি রিস্ক। কান্ট্রি রিস্কটা কি? এক এক দেশের ল এক এক রকম, লিগাল, পলিটিক্যাল, দেন ইকোনমিক স্ট্যাবিলিটি কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, তো এক এক দেশের এক এক রকম প্রসিডিওর। ওকে, সো সেই মতো সেই দেশে বিজনেস রান করতে হবে। একটা জিনিস যেটা এই দেশে ব্যান্ড কিন্তু অন্য দেশে ব্যান্ড নয়, তুমি সেখানে গিয়ে সেই জিনিসটা বিক্রি করতে পারো, বাট ওই দেশে যদি ব্যান্ড হয়, তুমি কি সেই দেশে গিয়ে সেই জিনিসটার বিজনেস তুমি করতে পারবে? পারবে না। সুতরাং তোমার সেই সমস্ত কিছু মাথায় রেখে করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কারেন্সি রিস্ক। কারেন্সি রিস্কটা কি? আচ্ছা, যেমন আমাদের এখানের 10 টাকা অন্য দেশের 10 টাকার সমান হবে কি? হবে না। এক এক দেশের কারেন্সি এক এক রকম, কোন দেশে ইউরো, কোন দেশে ডলার, কোন দেশে ইয়েন। সো সেই অনুযায়ী যে দেশে যেরকম সেই রকম হিসাবে ভেবেই কিন্তু তোমার প্রাইসটা সেই দেশে রাখতে হবে। তুমি যে দেশে বিজনেস করবে সেই দেশের কারেন্সি
আমাদের দেশের কারেন্সির সাথে মিক্স করে, মানে বিচার বিবেচনা করে তোমাকে একটা প্রাইস সেট করে রাখতে হবে, যাতে তোমার কারেন্সি ফ্লাকচুয়েশনের সময় যাতে তোমার কোনো অসুবিধা না হয়। কারণ এই ধরো আমাদের 1 টাকা সমান ওদের 64 টাকা হয়ে থাকলো, মানে ধরো $64 হয়ে থাকলো, আবার কিছুদিন পরে $87 হয়ে গেল, দেন মুশকিলে পড়ে যাবে না? তো সেই অনুযায়ী তোমাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে, যাতে তোমার পরে আহ, হঠাৎ করে যখন এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েট হবে তখন যাতে তুমি প্রফিটে বা লসে, প্রফিট হলে তো ভালো, লসে যাতে না পড়তে হয়। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে কমার্শিয়াল রিস্ক। আচ্ছা, কমার্শিয়াল রিস্ক মানে এবার ধরো তুমি সব ঠিক আছে, সব বিচার বিবেচনা করলে, তুমি পার্টনারটাই ভুল খুঁজে নিলে, এমন কাউকে বিজনেস পার্টনার বানিয়ে দিলে যে তোমাকে ভালো মতো ধোকা দিয়ে সবকিছু এ করে নিয়ে চলে গেল, খারাপ করে চলে গেল। বা প্রাইসই তুমি ভুলভাল রাখলে, নিজের মতোই একটা বড় হয়ে আমি এর কমে বিক্রি করবোই না, আমি এই দামেই বিক্রি করব, ওই দামে কেউ কিনবেই না তোমার প্রোডাক্টটা, অথচ তুমি ওই দামেই বিক্রি করবে যে ধরে বসে আছো, ব্যাস হয়ে গেল। তো সমস্ত কিছু স্ট্র্যাটেজি ঠিকঠাক করে বিজনেস করতে হবে, আদারওয়াইজ কমার্শিয়াল রিস্কের ফলে ইন্টারন্যাশনাল বিজনেসে বড় হ্যাম্পার হতে পারে। বোঝা গেল? যদি কিছু বুঝতে না পারো রিওয়াইন্ড করে দেখো, ভালো করে মন দিয়ে শোনো পারলে, আর যদি ভালো করে বুঝতে পারো অথচ মনে হয় আমি খুব আস্তে আস্তে বলছি, তাহলে স্পিডটা বাড়িয়ে নাও, আর যদি মনে হয় খুব স্পিডে বলছি তাহলে স্পিডটা কমিয়ে নাও। তো এভাবে রিওয়াইন্ড করে করে ভালো করে বুঝো, কনসেপ্ট ক্লিয়ার করো আর পরীক্ষায় পাঠিয়ে দাও। ওকে, চলো নেক্সট। নাও, ইন্টারন্যাশনাল বিজনেস ভার্সেস ডোমেস্টিক বিজনেস। এবারে ডোমেস্টিক বিজনেস কোনটা? একই দেশের মধ্যে, ঠিক আছে, নিজেদের দেশের মধ্যেই যে বিজনেস করা হবে সেটা ডোমেস্টিক বিজনেস, একটা দেশের মধ্যেই সবকিছু, ঠিক আছে, প্রোডাকশন বলো, সেল বলো, ব্লা ব্লা, সব পুরো বিজনেসটা একটা দেশের মধ্যে, দেন ওটা হচ্ছে ডোমেস্টিক বিজনেস। আর ইন্টারন্যাশনাল বিজনেস যেটা কিনা আহ মানে যে কোনো একটা পার্টস বা পুরো বিজনেসটা অন্য দেশে দেশে ছড়িয়ে আছে, সেটা হচ্ছে ডোমেস্টিক বিজনেস। ইজি, রাইট? এবারে এর মধ্যে ডিফারেন্সটা কি আছে? ফার্স্ট অফ অল হচ্ছে কারেন্সি ডিফারেন্স। হ্যাঁ, ইন্ডিয়াতে রুপি আর বিভিন্ন দেশের কারেন্সি বিভিন্ন রকম, সুতরাং ডোমেস্টিক বিজনেস একটা কারেন্সি ইউজ করে, ইন্টারন্যাশনাল বিজনেস অনেক রকম কারেন্সি ইউজ করে, কারণ ইন্টারন্যাশনাল বিজনেস চারিদিকে ছড়িয়ে, ডোমেস্টিক বিজনেস একটা দেশের মধ্যে, তাই যে কোনো যেই দেশে করবে সেই দেশেরই কারেন্সি ফলো করবে, বাট ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে কি হয়, অনেক রকম কারেন্সি ফলো করতে হয়, আর ফলে কি হয়, এক্সচেঞ্জ রেট চেঞ্জেস ফেস করতে হয়, কারেন্সি রিস্ক ফেস করতে হয়। এগুলো কি, এগুলো কিন্তু আমি তোমাদের আগেও বলেছি, সব ভিডিও গুলো ভালো করে দেখলে বুঝতে পারবে। খুব জোর 10-12 ঘন্টার মধ্যে তোমাদের পুরো একটা পেপার আমি কমপ্লিট করে দেবো, রাইট? তো ভিডিওগুলো মন দিয়ে দেখো। আচ্ছা, ইকোনমিক অ্যান্ড লিগাল সিস্টেম। ইকোনমিক অ্যান্ড লিগাল সিস্টেম, ইয়েস, যখন ডোমেস্টিক বিজনেস করতে হয় তখন তুমি যে একটা দেশের মধ্যেই, তাই যে দেশে করবে সেই দেশেরই রুলস রেগুলেশন ল এই সমস্ত কিছু ফলো করবে, লিগাল রুলস ফলো করবে। বাট যখন তুমি ইন্টারন্যাশনালি বিজনেস করবে তখন এই দেশেরও ফলো করতে হবে, ওই দেশেরও ফলো করতে হবে, মানে যে কটা দেশে তুমি বিজনেস করবে সমস্ত দেশের লিগাল রুল তোমাকে ফলো করতে হবে। বোঝা গেল? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ। ডোমেস্টিক বিজনেসের ক্ষেত্রে শুধু নিজেদের দেশের ভাষা জানলেই বিজনেস করা পসিবল, বাট ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে ম্যানেজারদের অনেক রকম ভাষা জানা থাকতে হবে, রাইট? ওকে, আরো থাকে হচ্ছে কালচারালে কি ডিফারেন্স থাকে? ডোমেস্টিক বিজনেসের ক্ষেত্রে কালচার নিজের দেশের ফলো করলেই হবে, কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে যেই দেশে তুমি বিজনেস করবে সেই দেশের কালচার ফলো করতে হবে, এই হচ্ছে ডিফারেন্স। গভর্নমেন্ট রুল, ডোমেস্টিক বিজনেসের ক্ষেত্রে শুধু নিজের গভর্নমেন্ট থাকবে আর সেই গভর্নমেন্টের কন্ট্রোলটা লিমিটেড হবে, কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে গভর্নমেন্ট রুল, ট্রেড লস, পারমিশন এফেক্ট, এগুলো কোম্পানির অপারেশনে খুব এফেক্ট ফেলবে, মানে গভর্নমেন্টের কন্ট্রোলটা ইন্টারন্যাশনাল বিজনেসে বেশি থাকছে। বোঝা গেল? রিস্ক, ইন্টারন্যাশনাল বিজনেসে হায়ার রিস্ক ফেস করতে হয়, যেখানে ডোমেস্টিক বিজনেসে অত বেশি রিস্ক ফেস করতে হয় না, সেখানে ইন্টারন্যাশনাল বিজনেসে হায়ার রিস্ক ফেস করতে হয়। কেন? কেননা ভাবো তুমি দুটো দেশের সাথে বিজনেস করছো, হঠাৎ করে একটা দেশের সাথে তোমার যুদ্ধ তোমার দেশের নিজের দেশের
যুদ্ধ হয়ে যাচ্ছে বা যুদ্ধ হবে হবে পরিস্থিতি বা এমন কিছু, ঠিক আছে, খারাপ অবস্থা। তো সেই সূত্রে মানে সেই সময় তুমি ওদের দেশে বিজনেস করছো অথচ তুমি এই দেশের নাগরিক, সেক্ষেত্রে তোমার বিজনেসে কিন্তু বড় এফেক্ট পড়বে, একটু হলেও বড় এফেক্ট পড়বে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে তো এই রিস্ক থাকে। এছাড়াও কালচারাল রিস্ক থাকে, কারেন্সি রিস্ক থাকে, পলিটিক্যাল রিস্ক থাকে। আমি তো রিস্ক পড়ালামই, ওগুলোও এর মধ্যে অ্যাড করে দিতে পারো সবকিছু ভালোভাবে। হুম। তো এগুলো হচ্ছে ডিফারেন্স ডোমেস্টিক ভার্সেস ইন্টারন্যাশনাল বিজনেসের। ওকে, নেক্সট। এবারে কিছু পয়েন্টস যেগুলো আমাদের জেনে থাকা দরকার ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল বিজনেসে। ওকে, কি কি ট্রেন্ড এখন চলছে হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে গ্রোথ ইন ট্রেড। সো ওয়ার্ল্ড ট্রেড বিগত বছর খানেক ধরে বেড়েই চলেছে, তবে 2015-র পর থেকে ওই বেড়ে চলাটা একটু স্লো হয়েছে, বাট বেড়ে চলেছে। ওকে, এই ইন্টারন্যাশনাল বিজনেসটা কিন্তু গ্রো করছে, বাট 2015-র পর থেকে এটা একটু স্লো হয়েছে। ডেভেলপড কান্ট্রির তুলনায় ডেভেলপিং কান্ট্রিতে এর বেশি রোল দেখা যাচ্ছে, বিগ রোল প্লে করছে ওয়ার্ল্ড ট্রেড। কোথায়? ডেভেলপিং কান্ট্রিতে বেশি, তুলনামূলকভাবে ডেভেলপড কান্ট্রির থেকে, ঠিক আছে। আচ্ছা, সাউথ সাউথ ট্রেড দেখো, ডেভেলপিং কান্ট্রির মধ্যে ট্রেড খুব বেশি গ্রো করছে, স্পেশালি ইন এশিয়া। এই কয়েকটা পয়েন্ট আমাদের জেনে রাখা দরকার। ওকে, নেক্সট। এবার আমরা পড়বো ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। দেখো, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট দুই ভাবে হয়। এক তো এফডিআই ইনফ্লোস, অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইনফ্লোস, আর দুই ভাবে সেকেন্ড হচ্ছে এফডিআই আউটফ্লোস। এবারে ইনফ্লোস আর আউটফ্লোসটার কনসেপ্টটা কি, ঠিক আছে, এফডিআই ইনফ্লোসটা কি, এফডিআই আউটফ্লোসটা কি। এফডিআই ইনফ্লোস হচ্ছে যখন ধরো আমার ইন্ডিয়ার একটা কোম্পানি বিদেশের কোনো কোম্পানিকে ইনভেস্ট করছে, ঠিক আছে, সেটা হয়ে যাবে আউটফ্লো, নট কি ইনফ্লো। ওকে, ফাইন। সো ইনফ্লো হচ্ছে যখন আমার ইন্ডিয়ার কোনো কোম্পানিতে বিদেশের কোনো কোম্পানি ইনভেস্ট করছে, অর্থাৎ আমাদের দেশে টাকা আসছে, ইন, সুতরাং সেটা হচ্ছে এফডিআই ইনফ্লোস। আমাদের দেশে যখন কেউ ইনভেস্ট করছে আমাদের দেশের কোম্পানিতে, সেটা হচ্ছে ইনফ্লোস। আর আউটফ্লোস হচ্ছে আমাদের দেশের কোনো কোম্পানি যখন ফরেনের কোনো কোম্পানিতে ইনভেস্ট করছে, মানে টাকা যাচ্ছে, আউট হচ্ছে, তো সেটা হচ্ছে আউটফ্লোস। বোঝা গেল? আচ্ছা, এফডিআই ইনফ্লোস আউটফ্লোস এর কনসেপ্ট আমরা বুঝলাম। এবারে এখানে কি বলেছে, যদি তোমরা ইনফ্লোস এর ক্ষেত্রে লেখো তাহলে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যে 2016-তে আমি যে কটা ইনফরমেশন ইম্পর্টেন্ট মনে হয়েছে 2-4 লাইন সেইটুকুই বলছি, ঠিক আছে, আর তোমাদেরও এইটুকু জেনে রাখা দরকার মোস্টলি আমার মনে হয়। ওকে, সো ডেভেলপড কান্ট্রিজে 1 ট্রিলিয়ন, ঠিক আছে, $1 ট্রিলিয়ন বেড়েছে, ঠিক আছে, ইনফ্লোস বেড়েছে ডেভেলপড কান্ট্রিতে, অর্থাৎ যেই কান্ট্রিগুলো ডেভেলপড সেই কান্ট্রিগুলোতেই লোকে আরো ইনভেস্ট করছে, জানে ওর কোনো খুব একটা হিউজ লস হবে না, সেখানেই আরো ইনভেস্ট করছে, বোঝা গেল। আর ডেভেলপিং কান্ট্রিতে 14% ফল হয়েছে, ডেভেলপিং কান্ট্রিতে ইনফ্লোস কম হয়েছে, কত পার্সেন্ট? 14%। because of what? Because of low commodity prices and weak economic growth, বোঝা গেল। আর ইউনাইটেড স্টেট হাইয়েস্ট এফডিআই ইনফ্লো রিসিভ করেছে। ওকে, আর ইউনাইটেড কিংডম এন্ড চাইনাও সেম। ওকে, ইনফ্লোর ব্যাপারটা আমরা বুঝলাম। সেকেন্ড পয়েন্টে আমরা পড়বো এফডিআই আউটফ্লো। এফডিআই আউটফ্লো ডেভেলপড কান্ট্রিজ এর দ্বারা মানে 11% কম, ঠিক আছে, আউটফ্লো ডেভেলপড কান্ট্রি থেকে 11% কমেছে, মানে যেই কোম্পানিগুলো অলরেডি ডেভেলপড তারা নিজেদের কোম্পানিতে বেশি ইনভেস্ট করে রাদার দ্যান ডেভেলপিং কান্ট্রি। ওকে, সো সো এটা 11% কমেছে, তবে এরকম কোনো মানে নেই যে ডেভেলপ বলে ডেভেলপিং কান্ট্রিতে ইনভেস্ট করবো না, নাহলে চলবে কি করে, উল্টে ডেভেলপিং কান্ট্রিতে ইনভেস্ট করে বেশি লাভ, বাট রিস্ক আছে। ওকে, ফাইন। আর কিন্তু এটা 11% কম হয়েছে ইদানিং ইনফরমেশন যা বলছে, ঠিক আছে। তবে চায়নার আউটওয়ার্ড 44% বেড়েছে, যার জন্য চায়নাকে ইনভেস্টিং কান্ট্রি দিক
থেকে সেকেন্ড লার্জেস্ট ইনভেস্টিং কান্ট্রিজ বলা হয়েছে। ফার্স্ট ইউনাইটেড স্টেটস, ওকে, তো সেকেন্ড লার্জেস্ট ইনভেস্টিং কান্ট্রি বলা হয়েছে। মোস্ট এফডিআই কোথায় হয়েছে, মানে সবাই ম্যাক্সিমাম ইনভেস্ট করেছে কোথায়, ফরেন ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম করেছে সার্ভিসেস সেক্টর কিংবা ম্যানুফ্যাকচারিং সেক্টরে। ওকে, এই কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো তোমাদের জেনে রাখা দরকার ছিল, তাই আমি এক্সপ্লেন করে দিলাম। রাদার দ্যান তার কিছু জানতে হবে না বলেই আমার মনে হয়। মাথায় বেশি রাখবে তো বেশি ঝঞ্ঝাট হয়ে যাবে, সো কম রাখো বাট সলিড ইনফরমেশন রাখো। ওকে, চলো নেক্সট। ফিউচার ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল বিজনেস। ঠিক আছে, দেখো এই যে পয়েন্টটা, এর মধ্যে তিনটে পয়েন্ট আছে, এই তিনটে পয়েন্ট ইজি পয়েন্ট, মনে রাখলেই এই পয়েন্টটা তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। ঠিক আছে, আচ্ছা, ফিউচার ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল বিজনেস এর প্রথম পয়েন্ট হচ্ছে ব্রিক্স কান্ট্রিজ রাইজ। দেখো ব্রিক্স মানে কি, ব্রিক্স মানে হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর এস ফর সাউথ আফ্রিকা। এই পাঁচটা দেশ, এগুলো হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। ইন্টারন্যাশনাল বিজনেসে ফিউচার ট্রেন্ডস বলছে যা, সেই অনুযায়ী মানুষ, বড় বড় কোম্পানিরা ডেভেলপড কান্ট্রির তুলনায় ডেভেলপিং কান্ট্রিতে বেশি ইনভেস্ট করছে। ঠিক আছে, ফলে ওয়ার্ল্ড বিজনেস শিফট হচ্ছে ডেভেলপড কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রি লাইক ইন্ডিয়া, চায়না, এগুলোর মধ্যে শিফট হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড বিজনেস। ঠিক আছে, কারণ ইনভেস্টমেন্টস লোকে এইসব ডেভেলপিং কান্ট্রিতে বেশি করছে, ফলে আলটিমেটলি কি হচ্ছে, আস্তে আস্তে গ্রোথের দিকে এগোচ্ছে ডেভেলপিং কান্ট্রি গুলো। বোঝা গেল? ওকে, মিডল ক্লাস গ্রোথ ইন ব্রিক্স। এই যে ব্রিক্স মানে আমাদের ডেভেলপিং কান্ট্রি গুলো যেগুলো, সেইগুলোতে মিডল ক্লাসরা বেশি গ্রোথ হচ্ছে, ফলে একটা বিগ অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। যখন মানুষ একটা লোয়ার লেভেল থেকে মিডল ক্লাস লেভেলে উঠছে, তখন তাদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেগুলো তো তারা আগে কিনছে, ফলে কনজিউমার গুডস, কার্স, সার্ভিসেস, এগুলোর সমস্ত কিছুর অপরচুনিটি বেড়ে যাচ্ছে, ফলে মিডল ক্লাস গ্রোথ হচ্ছে। এনভায়রনমেন্ট ম্যাটার্স, কোম্পানিজ ফোকাস করছে সাস্টেনেবিলিটি, গ্রিন এনার্জি, এগুলোর উপর যদি ফিউচারে ফোকাস করে, তাহলে সেই কোম্পানির টিকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই হচ্ছে তিনটে কি পয়েন্টস, এগুলো মনে রাখলেই হবে। সো এই ছিল আজকে আমাদের পেপার 3 ফার্স্ট চ্যাপ্টার। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগুক না লাগুক, আমি কনসেপ্টটা তো তোমাদের মাথায় ভালো মতো ঢুকিয়ে দিয়েছি, এটা আমি শিওর। যদি তোমরা ভালোভাবে মন দিয়ে আমার লেকচারটা শুনে থাকো পুরোটা, তবেই অনলি, ওকে, না হলে কিভাবে ঢোকাবো মাথায়, তাই না? সো যদি লাভ হয়ে থাকে কিছু, দেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, গুরু দক্ষিণা দিয়ে যাও, আর আমার ভিডিও দেখতে থাকো, নিজের নলেজ বাড়াতে থাকো, সবার সাথে শেয়ার করতে থাকো, এটাই যা। ওকে, চলো টাটা।